ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাশফা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে ভাইয়া অর্গানটা কি? বুঝলাম না, অর্গানটা কি ছিল? কোন অর্গান ভাইয়া? আমি বুঝি নাই। ফুসফুস? আমি কোন অর্গান আমি বুঝলাম না। আজকে যে পিক দিছিলেন ওটা ফুসফুস কে বলছো? ওটা হার্ট, হিউম্যান হার্ট বেটা। ওটা ফুসফুস কেমনে হয় পাগল? ওটা আমি দিইনি, আমার অ্যাডমিন দিস। আচ্ছা আসো, মেইন যে ঘটনা হইতেছে আমাদের সবার আগে প্রথম পৃষ্ঠা থেকে কোনো কিছু পড়া নাই। প্রথম পৃষ্ঠা জাস্ট প্রথম পৃষ্ঠার জন্যই। দ্বিতীয় পৃষ্ঠায় আমাদের একটা জাস্ট পয়েন্ট আছে, এটা তোমরা জানো। ভৌত জগতের মূল উপাদান কয়টা? ঠিক আছে, ভৌত জগতের মূল উপাদান কয়টা, এই লাইনটা একটু দাগাও। সেটা হচ্ছে আমরা সবাই জানি চাই, সেটা হচ্ছে স্থান, কাল বা সময়, ভর এবং শক্তি। আমরা এই জায়গাটা অনেকে ভুল করে তিন দাগায় ফেলি, ওইটা হচ্ছে মৌলিক রাশি। মৌলিক রাশি হইতেছে তিনটা, কিন্তু ভৌত জগতের মূল উপাদান যদি বলা হয় চারটা। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু আমরা পড়বো। এখান থেকে আর কিচ্ছু পড়ার নাই। আমরা চলে আসি, দেখো পদার্থবিজ্ঞানের ঠিক পরের পৃষ্ঠায় একটা কথা লেখা আছে যে 1.2 তে বিভিন্ন পরিসর বিস্ময়কর। এইখান থেকে একটা প্রশ্ন আমি দেখো হাতে লিখে দিছি যে কোনটি পদার্থবিজ্ঞানের আওতায় আসে না। অর্থাৎ এখান থেকে এই টাইপের কিছু প্রশ্ন হয়েছে। সো প্রশ্ন হইলে তার মানে ওয়ালাইকুম আসসালাম দেওয়ানবাগি সাহেব, ওয়ালাইকুম আসসালাম। হয়েছে মানে তুমি জাস্ট এই যে পয়েন্ট গুলা এখানে আছে, এই পয়েন্ট গুলা তুমি একটু রিডিং দিবা, আর কিচ্ছু না। তুমি কমন সেন্স খাটাইলেই বুঝতে পারবা কোনটা পদার্থবিজ্ঞানের আওতায় আসে, কোনটা আসে না। অ্যাস্ট্রোনমি আমাদের অধ্যায় আছে দ্বিতীয় পত্রের শেষে। ইলেকট্রোম্যাগনেটিক্স আমাদের অধ্যায়, পদার্থবিজ্ঞানের অধ্যায়ের মধ্যে আছে। এরপর থার্মোডাইনামিক্স, এটা তো আমাদের পদার্থবিজ্ঞানের প্রথম দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আছে। সো সবগুলোই বললাম আমাদের পদার্থবিজ্ঞানের আওতায় আসে। অ্যানথ্রোপোমেট্রি, এইটা বললাম আমাদের বায়োলজি সাবজেক্ট, এটা পদার্থবিজ্ঞানের আওতায় আসে না, নৃবিজ্ঞান যেটাকে বলা হয়। সো এই জিনিসগুলো কমন সেন্স দিয়ে তুমি উত্তর করতে পারবে, এর জন্য আলাদা প্যানিক হওয়ার দরকার নাই যে এটা আবার কোন বইতে আছে। নো, সমস্যা নাই, যেই বইতেই থাকুক। নিচের দিকে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে দেখো পদার্থের ধর্ম। আসলে আমাদের টোটাল পদার্থ বিজ্ঞানটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিছি। একটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান, যেটা আইনস্টাইনের এবং পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানীর তত্ত্ব অনুযায়ী চলে। আর একটা হচ্ছে নিউটনিয়ান পদার্থবিজ্ঞান বা চিরায়ত পদার্থবিজ্ঞান। এই চিরায়ত পদার্থবিজ্ঞানে আবার দুইটা পার্ট, একটা হচ্ছে বলবিদ্যা আর একটা হচ্ছে পদার্থের ধর্ম। পদার্থের ধর্ম, বলবিদ্যাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, আমরা সবাই জানি, স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা। এইটাও আমরা সবাই জানি। কিন্তু পদার্থের ধর্ম, এই ধর্ম আবার একইভাবে দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ ধর্ম আর একটা হচ্ছে বিশেষ ধর্ম। এইখান থেকে তোমাকে প্রশ্ন করবে নিচের কোনটা সাধারণ ধর্ম নয়, বা নিচের কোনটা কঠিন পদার্থের বিশেষ ধর্ম নয়। তাহলে সবার প্রথমে আমাদের সাধারণ ধর্মটা মুখস্থ করতে হবে। সুন্দর করে একটা ছন্দ আমি তোমাদের একটু লিখে দিছি, দেখো এই পাশে আছে স্থির বিরোধ। এই পাশে তুমি সুন্দর করে একটা লিখে রাখো, সেটা হচ্ছে সাধারণ, সাধারণ স্থির বিরোধ। তাহলে আমরা সাধারণ ধর্মগুলা করবো কিভাবে? একটা লাইনের মাধ্যমে, সাধারণত স্থির বিরোধ, সাধারণ স্থির বিরোধ। তাহলে সাধারণত সাধারণ ধর্ম, স্থিরতে কি খেয়াল করবো, দন্ত ছয় থ যেটা স্থির, এই স্থিতি হচ্ছে স্থিতি স্থাপকতা। র, র, সামনেও র আছে। এই পাশে দেখো একটা খেয়াল করো, বিরোধে একটা বি আছে তাই না? বিতে হচ্ছে বিস্তৃতি। তাহলে স্থিরতে স্থিতিস্থাপকতা, বিতে বিস্তৃতি, রোধ, রোধতে হচ্ছে রোধ। আর মাঝখানে দেখো আমি একটা ইচ্ছা করে প্রকার বসাই দিয়েছি, তুমি লেখার সময় এভাবেই লিখবা। ও কাটতে হচ্ছে ওজন। তাহলে আমরা জানলাম পদার্থবিজ্ঞানের যে সাধারণ ধর্ম, পদার্থের সাধারণ ধর্ম কয়টা? চারটা। কয়টা? আমি আবার বলতেছি কয়টা? চারটা। সাধারণ, স্থির বিরোধ, স্থিতিস্থাপকতা, স্থির বিরোধ, বিস্তৃতি, রোধ এবং ওতে ওজন। শেষ। ভর না, বারবার বলতেছি, ভর না। এখন আসো, এই জায়গাটায় একটা সমস্যা হয়। আমি দেখো নট, লাল কালিতে একটা জিনিস লেখাইছি বিকৃতি। আমরা এই বি দিয়ে বিকৃতিটাও বলি, আসলে বিস্তৃতি। প্রত্যেকটা বস্তু তার নিজস্ব প্রভাব খাটায় বিস্তার চেষ্টা করে, বিস্তারের চেষ্টা করে। বাতাস বিস্তারের চেষ্টা করে, পানি রেখে দিবা ছড়ায় যায়। কঠিন বস্তু তার নিজস্ব আয়তন দখল করে। কিন্তু বিকৃতি বললাম তুমি কখনোই কঠিন পদার্থ ছাড়া আর কোনো জায়গার বিকৃতি পাবা না। তাহলে এটা বললাম সাধারণ ধর্ম না। সাধারণ ধর্ম মানে কি? যেটা তোমার কঠিন সব জায়গায়, কঠিন স্থির তরল বা গ্যাস সব জায়গায় সমানভাবে প্রযোজ্য।
সো আমরা অত দূর যাবো না, আমরা একটা জিনিস খুব কমনলি ভুল করি, সেটা হচ্ছে বিস্তৃতির বদলে বিকৃতি, নট বিকৃতি। বিকৃতি সাধারণ ধর্ম নয়, মুখস্থ রাখো। আহ বিকৃতি সাধারণ ধর্ম নয়, তাহলে বিস্তৃতি, স্থিতিস্থাপকতা, রোধ, ওজন, এই চারটা সাধারণ ধর্ম, নট বিকৃতি, আমাদের মুখস্থ হয়ে গেছে। এখন এই নিচের দিকে এই পার্টটায় আছে, সেটা হচ্ছে আমাদের বিশেষ ধর্ম। বিশেষ ধর্ম, বিশেষ ধর্ম সমূহ আমাদের কি কি আছে? বিশেষ ধর্ম, বিশেষ ধর্ম, ফার্স্ট অফ অল খেয়াল করো, এক নাম্বার কঠিন পদার্থের বিশেষ ধর্ম। কঠিন পদার্থের বিশেষ ধর্ম মানে আমি যে জিনিসটা বলি সেটা হচ্ছে ইএফআর বা ERF। ইতে কি? ইতে হচ্ছে ইলাস্টিসিটি। খেয়াল করো, ইতে হচ্ছে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। তার মানে তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, যে যদি বলা হয় স্থিতিস্থাপকতা কার বিশেষ ধর্ম, তুমি দাগাবা কঠিন। কিন্তু যদি প্রশ্নটা হয় এরকম, নিচের কোনটি বস্তুর সাধারণ ধর্ম নয়, স্থিতিস্থাপকতাকে তখন সাধারণ ধর্মই ধরতে হবে। আশা করি একটু ক্লিয়ার। আচ্ছা, আর আরতে হচ্ছে রিজিডিটি, এবং এফ, এফ তো হচ্ছে ফ্র্যাজাইল, যেটাকে বলা হয় ফ্র্যাজিলিটি। মানে কি আসলে দেখো, ইলাস্টিসিটি মানেই হচ্ছে আমরা জানি স্থিতিস্থাপকতা, ভালো কথা, স্থিতিস্থাপকতা। রিজিডিটি, রিজিডিটি মানে কি? রিজিডিটি মানে হইতেছে দৃঢ়তা, আর ফ্র্যাজিলিটি মানে হচ্ছে ভঙ্গুরতা। তাহলে এই জিনিসটা আমি ইংলিশে লিখছি, মুখস্থ সহজে হয়। রিজিডিটি মানে হইতে, ফ্র্যাজিলিটি মানে হচ্ছে ভঙ্গুরতা, আর রিজিডিটি লেখা এইভাবে লেখো, সেটা হচ্ছে কাঠিন্য, কাঠিন্যতা, কাঠিন্যতা, আসলে কাঠিন্যতা। বাস, এরা এই তিনটা হচ্ছে কঠিন পদার্থের। দুই নম্বরে আসো তরল পদার্থ। তরল পদার্থের কি আছে? তরল পদার্থের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সান্দ্রতা, আর একটা হচ্ছে পৃষ্ঠটান। আমরা ছোটবেলায় সবাই পড়ছি, এবং সপ্তম অধ্যায়ে এটা আছে, তরল পদার্থের সান্দ্রতার সংজ্ঞাও আমরা পড়ছি, পৃষ্ঠটানের সূত্র সংজ্ঞা দুইটাই পড়ছি। এবং তিন নম্বরে আছে, সেটা হচ্ছে আমাদের গ্যাসীয় পদার্থ। তো গ্যাসীয় পদার্থের হচ্ছে তিনটা, দুইটা, এখানে খালি পৃষ্ঠটানটা বাদ দাও, থাকবে হচ্ছে খালি সান্দ্রতা। তাহলে সান্দ্রতা, তোমাকে কি আসলে বলবে সেটা হচ্ছে নিচের কোনটি গ্যাসীয় পদার্থের বিশেষ ধর্ম। এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেনে আসে, সেটা হচ্ছে সান্দ্রতা। এই গ্যাসের সান্দ্রতা, গ্যাসের সাথে সান্দ্রতা। তাহলে আমরা এখান থেকে দ্বিতীয় যে কোশ্চেনটা হয় সেটা আমরা পড়ে ফেললাম, যে কঠিন পদার্থের বিশেষ ধর্মটা কি। তরল পদার্থের দুইটা বিশেষ ধর্ম, সান্দ্রতা, তলটান বা পৃষ্ঠটান, এবং গ্যাসীয় সান্দ্রতা। আমাদের এখান থেকে আর কিচ্ছু এখান থেকে পড়ার নাই, ইনশাল্লাহ আমরা এইটুকু পারবো। ভালো কথা। এখন আমরা এর পরের পৃষ্ঠায় যাই। দেখো, পরের পৃষ্ঠায় উপরের দিকে 1.3 উপরের দিকে একটা লাইন লেখা আছে। এটা অতটা ইম্পর্টেন্ট না, তবে একটু দাগায় ফেলো, যে আসলে কত মিটার থেকে কত মিটার পর্যন্ত আমরা বর্তমানে মাপতে পারতেছি। মাপতে অনেক মিটার পর্যন্ত মাপতেছি, বইয়ের ভাষায় পর্যবেক্ষণ করতে পারতেছি 10⁻³ মিটার আকৃতির মৌলিক কণা সহ 10⁻30 মিটার দূরত্বের আকাশ। তাহলে আমাদের পরিসরটা হচ্ছে 10⁻³ টু +30, শেষ। এখন হইতেছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা এই অধ্যায় থেকে প্রচুর পরিমাণে আসছে, সেটা হচ্ছে পদার্থের ধারণা, সূত্র, নীতি, স্বীকার্য, অনুকল্প, এটসেট্রা। ওকে, আচ্ছা আসো। আমরা এই জায়গাটা খুব সুন্দর করে একটা নোট করব। সেটা হচ্ছে, নোটটা হচ্ছে সবার প্রথমে আমার সাথে লেখো, সেটা হচ্ছে অ তো সু, অ তো সু, নট অতসী, খবরদার, অতসু। তো অতসুতে আসলে কি খেয়াল করো, অতে হইতেছে আমাদের, অতে হইতেছে আমাদের অনুকল্প, অনুকল্প, ততে হচ্ছে তত্ত্ব, সুতে হচ্ছে সূত্র। এখন তুমি আসো মেইন বিষয়টা, কেন আমি এভাবে পড়াইলাম তুমি বলো তাহলে। অনুকল্প যখন প্রমাণিত হবে তখন সেটা কিসে পরিণত হবে? তত্ত্বে। তত্ত্ব যখন প্রমাণিত হবে তখন সেটাকে কি বলবো? সূত্র। তাহলে প্রমাণিত অনুকল্পকে কি বলা হয়? তত্ত্ব। প্রমাণিত তত্ত্বকে কি বলা হয়? সূত্র। এই দুইটা জিনিস নিয়ে স্টুডেন্ট প্রচুর পরিমাণে ঝামেলা করে।
তাহলে আমাদের 1 নাম্বার টপিক আমরা শেষ করলাম। এবং অনুকল্পের ইংলিশ নামগুলা, এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে প্রত্যেকটা ইংলিশ নাম মুখস্থ রাখতে হবে। অনুকল্প মানে কি? হাইপোথেসিস, হাইপোথেসিস। তত্ত্ব, থিওরি। সূত্র বা ল। তুমি একটা জিনিস খেয়াল করে, থেসিস থিওরি, থেসিস থিওরি খুবই মিল। তাহলে এইটা অটোমেটিকলি তোমার মুখস্থ থাকার কথা। এই জায়গাটা আজীবন ভুল আর হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? এই জায়গাটা আর আজীবন ভুল হবে না। আচ্ছা আসো, এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ কথায় আসবো, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ধারণা বা প্রত্যয়। ইংলিশ নাম কি? কনসেপ্ট। কনসেপ্ট আমাদের একটা গাইড আছে মেডিকেলে, কনসেপ্ট বলা হয়। তাহলে এই যে ধারণা বা প্রত্যয় বা কনসেপ্ট, অ্যাকচুয়ালি জিনিসটা কি? দিজ আর নাথিং, দিজ আর নাথিং। তুমি এই জিনিসটা মনে রাখবা যে তুমি যখন কোনো কিছু ধারণা করো, সেটাকে সবসময় সঠিকভাবে ধারণা করতে হবে। কি বলছি? তুমি যদি এখন থেকে সবসময় মাথায় রাখবা যে তোমার ধারণা সবসময় কি হইতে হবে? সঠিক হইতে হবে। তার মানে কোনো কিছু সম্পর্কে সঠিক উপলব্ধি, উপলব্ধি বা বোধগম্যতা, বোধগম্যতাকে কি বলা হয়? ধারণা বা কনসেপ্ট। তাহলে আমার সাথে এইভাবে পড়ো যে তুমি যখন একটা জিনিস খেয়াল করবা যে তোমার ধারণা আর প্রত্যয় কনসেপ্ট সেম, আর ধারণা সবসময় কি হইতে হবে? সঠিক হইতে হবে। ধারণা সবসময় কি হইতে হবে? আমার সাথে বলো, বলো, সঠিক হইতে হবে। তাহলে ধারণা সবসময় সঠিক হইতে হবে, আমরা এটাও মুখস্থ করে ফেললাম। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এরপরে আসো আমরা আরেকটা টপিকে যাব, সেটা হইতেছে সূত্র। সূত্র, সূত্র নিয়ে প্রথম কথাটা এখান থেকে জানলাম, সেটা হচ্ছে প্রমাণিত তত্ত্ব। প্রমাণিত তত্ত্ব। তোমাকে যদি আমি একটা সূত্র বলতে বলি, তুমি বলবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার বা ভি নট টি প্লাস হাফ ভি নট টি হোল স্কয়ার সামথিং ইউটি। এই সূত্র তো কমন সূত্র, তাই না? এস ইকুয়াল টু ভিটি, সমবেগের সূত্র, সমত্বরণের সূত্র, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে এই যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার কখন আমরা ফেলাই? এটা হচ্ছে সমতরণের বেলায়, মানে আমার শর্ত লাগাই দিছে ত্বরণ হইতে হবে সমান, সমান ভাবে ত্বরণটা বাড়তে হবে বা কমতে হবে। তাহলে একটা নির্দিষ্ট শর্তের আন্ডারে সর্বদা কি হইতেছে সেটাই তো সূত্র। এই জিনিসটা মাথা রাখবা। সূত্র, এই জিনিসটা সবসময়, এই জিনিসটা সবসময় মাথায় রাখবা যে সূত্র শর্ত সর্বদা। বুঝাইতে পারছি? সূত্র শর্ত সর্বদা। 2-3 বার বলো, তোমার মাথায় গেঁথে যাবে। সূত্র শর্ত, সূত্র শর্ত সর্বদা। একটা নির্দিষ্ট শর্তের আন্ডারে সর্বদা কি হচ্ছে তোমাকে এইভাবেই প্রশ্ন করবে, সর্বদা কি হয় তাকে কি বলে? উত্তর হচ্ছে সূত্র। হুম। সূত্র, আমরা বললাম না যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেটা একদম ক্লাস 9-10-এ যেভাবে পড়ে আসছি। তাহলে এটা একটা কি গাণিতিক টার্ম না? তাহলে সূত্র জিনিসটা মাথা রাখবা, সূত্র হচ্ছে একটা গাণিতিক যুক্তি। সূত্র কি? একটা গাণিতিক যুক্তি। এবং সূত্র আসলে জিনিসটা কি? আমরা অনেক কিছু প্রমাণ, অনেক কিছু মানে প্রমাণ প্রমাণ করে মূল জিনিসটা হইতেছে আমরা সূত্রাকারে, সূত্রাকারে প্রদর্শন করি। তাহলে এই জিনিসটা আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে সূত্র হইতেছে কোন একটা বিশাল বড় থেসিস বা তোমার গবেষণার একটা সংক্ষিপ্ত রূপ। কি বলছি? একটা সংক্ষিপ্ত রূপ। তাহলে আমাদের এই জিনিস 3টা কথা আমাদের মুখস্থ রাখলেই হবে যে সূত্র মানে হচ্ছে প্রমাণিত তত্ত্ব, যেটা অত শুধু আমরা মুখস্থ করব। সূত্র শর্ত সর্বদা, যেটা শর্ত একটা নির্দিষ্ট শর্তে সর্বদা কি হবে সেটাই সূত্র। এবং সূত্র মানে হচ্ছে একটা গাণিতিক যুক্তি। তাহলে আমাদের সূত্র শেষ। এখন আসো আমাদের এরপরের টপিক, সেটা হচ্ছে নীতি। বানান কি ভুল লিখলাম? না, ঠিক আছে, ঠিক আছে। নীতি আসলে দেখো,
নীতির সাথে নৈতিকতার একটা চমৎকার সাদৃশ্যতা আছে। তোমার মধ্যে যদি নীতি না থাকে, তোমার মধ্যে নৈতিকতা থাকবে না। অটোমেটিকলি নৈতিকতা না থাকলে তুমি থাকবে না, এবং তোমার মানুষত্ব বিপর্যন হবে, মানে বিপর্যস্ত হবে। কথাটা বলার এই কারণ যে তোমার মধ্যে নীতি না থাকলে তুমি মানুষ হইতে পারবে না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যা ইচ্ছা হও, তুমি মানুষ হইতে পারবে না। তবে মানুষ হওয়ার ভিত্তিটা হইতেছে তোমার নীতি। কি বলছি? মানুষ হওয়ার ভিত্তি হচ্ছে নীতি। অর্থাৎ নীতি মানেই হচ্ছে ভিত্তি। কোন লাইনের মধ্যে তুমি যদি ভিত্তি দেখো, তুমি চোখ বুঝে নীতি লাগাই দিবা। যে সকল সাধারণ সূত্র পদার্থ বিজ্ঞানের ভিত্তি, তাদেরকেই বলা হয় নীতি। তাদেরকেই বলা হয় কি? নীতি। আর একটা জিনিস আমাদের একটু খুব গুরুত্বপূর্ণ লাগবে, সেটা হচ্ছে এই যে আমি যে তোমাকে কথাটা বললাম যে নীতি না থাকলে একটা মানুষ অমানুষে পরিণত হয়ে যায়, এটা কি সত্য না মিথ্যা? 100% বলবা ভাইয়া সত্য। তার মানে নীতি হইতেছে একটা প্রাকৃতিক সত্য। নীতি মানে কি? একটা প্রাকৃতিক সত্য। আমাদের নীতি কমপ্লিট। আমাদের নীতি কমপ্লিট। ঠিক আছে। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস আহ পড়বো। ও, আর এটা ইংলিশ টার্মটা তো আশা করি সবাই জানো, সূত্র মানে হচ্ছে ল। নীতি, নীতি কি হবে? নীতির ইংলিশ কি? প্রিন্সিপাল। বুঝি নাই, প্রিন্সিপাল। বুঝি নাই, বুঝি নাই। প্রিন্সিপাল, এক্স্যাক্টলি প্রিন্সিপাল। আবার পি এ এল লাগাই দিও না, সেটা বললাম কলেজের প্রিন্সিপাল, প্রিন্সিপিএল ই, নীতি। এখন একটা জিনিস একটু খেয়াল করো, সেটা হইতেছে নীতির পরে আমরা জানবো সেটা হচ্ছে স্বীকার্য। এই জায়গাটা খুব চমৎকার, দেখো। স্বীকার্য মানে কি? স্বীকার করে নেওয়া। স্বীকার, এটা মেডিকেল এর আগে আসছে, স্বীকার করে নেওয়া। স্বীকার করে নেওয়ার মানে কি? মেনে নেওয়া। মেনে নেওয়া। তোমাকে আসলে বলবে কি জানো? তোমাকে অ্যাকচুয়ালি বলবে বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে কি বল। তুমি মেনে নেওয়া পাইছো, তার মানে তুমি স্বীকার করে নিছো, তার মানে স্বীকার্য। এই স্বীকার্য স দিয়ে আমাদের, আসলে আমি এভাবে পড়াই, তার দন্ত স, দন্ত স, দন্ত স, তিনটা স। এক শতে স্বীকার্য, আর এক শতে হচ্ছে সার্বিক বিবৃতি। সার্বিক বিবৃতি। যে সার্বিক বিবৃতিতে কোনো বৈজ্ঞানিক তত্ত্ব বা সূত্র শুরু হয়, সেটাকেই বলা হয় স্বীকার্য। এই কথাটা বলবে যে সার্বিক বিবৃতি দিয়ে কোনো কিছু স্বীকার করে নেওয়া হয়। আচ্ছা, এইখানে একটা কথা আছে। আর সতে তো স্বীকার করে নেওয়া, এটা আমরা পড়লামই, সতে স্বীকার করে নেওয়া, এটা আমরা পড়লাম। তাহলে এইখানে একটা আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে স্বীকার্যের ইংলিশ বললাম পোস্টুলেটস। এইটাও তোমাকে মুখস্থ রাখতেই হবে। পোস্টুলেটস, স্বীকার্যের ইংলিশ হচ্ছে পোস্টুলেটস। তাহলে আবার স্বীকার্য মানে হচ্ছে স্বীকার করে নেওয়া, আর স্বীকার করে নেওয়া মানে হচ্ছে মেনে নেওয়া। বিনা প্রমাণে কোনো কিছু মানে নিছো, অথবা তোমার লাইনে প্রশ্নে যদি সার্বিক বিবৃতি শব্দটা থাকে, সার্বিক বিবৃতি শব্দ থাকে, তুমি সুন্দর মতো স্বীকার্য দাগায় দিয়ে আসবে। তাহলে আমাদের স্বীকার্য শেষ। এখন আসো, সেটা হচ্ছে অনুকল্প। অনুকল্প জিনিসটা কি? বা যেটাকে আমরা বলি হাইপোথেসিস, তাই না? অনু দিয়ে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে অনুকল্প মানে হচ্ছে অনুমান। তুমি পরীক্ষা নিরীক্ষা করার আগে কিছু জিনিস অনুমান করে নিচ্ছ, সেটাই অনুকল্প। এবং অনু দিয়ে আর একটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে অনুমিত সিদ্ধান্ত। অনুমিত সিদ্ধান্ত। বাস, এই দুইটা কথা মনে রাখলে তোমার এ টু জেড ক্লিয়ার। আমি কি বলছি? অনুমান, অনুমিত সিদ্ধান্ত। অনু দিয়ে আর একটা জিনিস একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে অনুসন্ধান। কোন সেন্টেন্সে এই তিনটা শব্দ দেখলো, দেখো সবার আগে অনু আছে, খুবই সিম্পল, তাহলে তুমি অনুকল্প বা হাইপোথিসিস দাগাই দিবা। ঠিক আছে? অনুকল্প বা হাইপোথিসিস দাগাই দিবা। এখন আসো, সেটা হচ্ছে লাস্ট যে পার্টটা, সেটা হচ্ছে আমাদের তত্ত্ব।
বা থিওরি। তত্ত্ব কি আমরা জানি, প্রমাণিত অনুকল্পকে বলা হয় হচ্ছে থিওরি। এটা আমি অত সুদে আমরা অলরেডি মুখস্থ করে ফেলছি। তত্ত্বর এখানে একটা কথা আছে, দেখো, ত ত, তাই না? এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে ত। তো ত দিয়ে আমি একটা জিনিস মনে রাখি, সেটা হচ্ছে থিওরি। থিওরির সাথে কি লিঙ্কে, মানে রিলেটেড, চিন্তা রিলেটেড, চিন্তা। এই যে তত্ত্ব ত, চিন্তার ত, কোনো কোথাও ত নাই। তত্ত্ব ত, চিন্তার ত, বা এইভাবে মনে রাখবা যে থিওরি বা তত্ত্ব করতে হলে অনেক চিন্তাশীল ব্যক্তি হইতে হয়। তো চিন্তা আসলে কেন আমি তোমাকে লেখাইলাম, সেটা হচ্ছে কোন পরীক্ষা সম্পর্কে একটা আনুষ্ঠানিক চিন্তা, আনুষ্ঠানিক চিন্তাধারা, এইটাই বললাম তত্ত্ব বা থিওরি। এইটাই তত্ত্ব বা থিওরি, এবং এই তত্ত্ব যখন প্রমাণিত হয়ে যায় তখন সেটা সূত্রে পরিণত হয়ে যায়, অত সূত্রে, যেটা আমরা মুখস্থ করে ফেলছি। দেখো, এখন তুমি যদি আসো, এখন তুমি যদি এই তোমার বইয়ের মধ্যে আসো, কই বই কই, বইয়ের মধ্যে আসো, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে। আর কিচ্ছু নাই, বই দিয়ে দাগাই দিয়ে দিছি, তুমি সুন্দর মতো বসে পড়ে ফেলবা, আর কিচ্ছু নাই এখান থেকে। এই যে আমাদের যে 6টা টপিক ছিল, এই 6টা টপিক আশা করি আর জীবনেও কোনো ভুল হবে না। হ্যাঁ, ইসাক স্যারের অনুশীলনী প্রশ্নে দুই একটা এক্সেপশনাল জিনিস আছে, ওইটা এক্সেপশন হিসেবে আমাদের মুখস্থ করতে হবে, এবং সেটা আমরা নর্মালি করতে পারবো আমরা অপশন চেকের মাধ্যমে, যে অপশন কোনটা হয় কোনটা হয় না। তিনটা না হলে অটোমেটিকলি ওইটা হবে, ওইটা বইয়ের মধ্যে থাকুক আর না থাকুক। ঠিক আছে? আচ্ছা, আসো এখন আমরা বেশি দেরি করবো না, আজকে অলরেডি 38 বাজে গেছে। আমরা এর পরের পৃষ্ঠায় যাই। এর পরের পৃষ্ঠায় আমাদের সবকিছু পড়া অলরেডি হয়ে গেছে। সরি, এখান থেকে অল্প কিছু পড়া আছে, সেটা হচ্ছে উপরের দিকে আসো, 1.5-এ দেখো লেখা আছে বলবিদ্যার মৌলিক রাশি। তোমাকে এখানে সরাসরি বলবে মৌলিক রাশি, চিরায়ত বলবিদ্যার মৌলিক রাশি কয়টি? তিনটি। কি কি? স্থান, সময় এবং ভর। এখানে বললাম দৈর্ঘ্য নাই। মৌলিক রাশি তিনটা, দৈর্ঘ্যের মৌলিক রাশির এককও তিনটা, দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক। কিন্তু তোমাকে যদি প্রশ্নটা বলে চিরায়ত বলবিদ্যার মূল রাশি নয় কোনটি, সেখানে বললাম লেন্থ হবে, স্থান থাকবে, সময় থাকবে, ভর থাকবে, আর দৈর্ঘ্য থাকবে। সব সাবধান, এই জিনিসগুলো খুব সাবধান। আচ্ছা, নিচের দিকে একটু আসো, নিচের দিকে আমরা আসি, সেটা হচ্ছে মৌলিক একক। আমরা একক এখন পড়বো। আমরা জানি 3 প্রকার একক আছে, মৌলিক একক, লব্ধ একক, ব্যবহারিক একক। ঠিক আছে? ব্যবহারিক এককে আমরা পরে যাব, সমস্যা নাই। এখন আমরা একটু মৌলিক এককের দিক আগাই। এইখানে আমরা একটু জিনিস আছে, এই যে কথাটা আমি কেবল বলতেছিলাম, যে মৌলিক একক হচ্ছে তিনটা। মৌলিক একক কয়টি? তিনটি আমরা সবাই জানি। দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। ভরের একক, ভরের একক হচ্ছে কেজি। সময়ের একক, সেটা হচ্ছে সেকেন্ড। এখন নিচের দিকে একক লেখার পদ্ধতি আছে, এইটা আমার পড়ানোর টপিক না, এটা হচ্ছে তোমরা খুব ভালো মতন বুঝে, এটা মুখস্থ করানোর টপিক না, বুঝে রিডিং দিবা। রিডিং দিলেই তুমি বুঝতে পারবা, রিডিং দিলেই তোমার অটোমেটিকলি মাথায় মুখস্থ হবে, কারণ তুমি হাজার বার না লক্ষাধিক বার একক লিখতেছো সেই ক্লাস 1 থেকে। সো এটা তোমার অলরেডি আছে, জাস্ট একটু চোখ বুলাবা, আর কিছু এখান থেকে লেখা নাই। আর এইখান থেকে এককের পদ্ধতিটা হচ্ছে আমাদের 3 স্টার টপিক। ঠিক আছে? এককের পদ্ধতিটা হচ্ছে আমাদের 3 স্টার টপিক, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল একটা জিনিস দেখো, সেটা হচ্ছে সিজিএস পদ্ধতি। সেটা হচ্ছে সিজিএস পদ্ধতি। কোনটা ট্রিক্স নাই? এটার কোনো ট্রিক্স নাই ভাই, খালি ভুলা। ও আচ্ছা, এটা অনেক আগে মেসেজ, সরি দেখিনি। সেটা হচ্ছে একক লেখার পদ্ধতি, প্রথম হচ্ছে সিজিএস পদ্ধতি। তো এই জিনিসটা এইভাবে একটু পড়বা। সেটা হচ্ছে, দেখো আমি একটা লিখছি, বুঝতে পারতেছো কিনা, সেটা হচ্ছে ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ দেশের মেয়েরা, ফ্রেঞ্চ দেশের মেয়েরা বেশি সেন্টি খায়। সেন্টিতে হচ্ছে সেন্টিগ্রাম, গ্রাম, এবং এস তে হচ্ছে সেকেন্ড একক। তার মানে তুমি বুঝতে পারতেছো এটা সিজিএস একক। সেন্টিতে কি বুঝতে পারতেছো? একসাথে সিজিএস, সি তে হচ্ছে সেন্টিমিটার, জি তে হচ্ছে গ্রাম, এবং এস তাহলে সেকেন্ড।
সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কোনটি যদি তোমাকে বলা হয়, তুমি কি মিটার দাগাবা না সেন্টিমিটার দাগাবা? অবশ্যই সেন্টিমিটার দাগাবা। তাহলে তোমার প্রথম কাজ সিজিএস এর প্রত্যেকটা একক মুখস্থ করা। জাস্ট এটুকু করলে হবে, দৈর্ঘ্যের একক সিজিএস পদ্ধতি সেন্টিমিটার, এবং এই ছন্দটা কেন। কারণ আমি এটা কি বুঝাইছি যে সেন্টিটা হচ্ছে সিজিএস পদ্ধতি, তাহলে এটার অপর নাম হচ্ছে ফ্রেঞ্চ পদ্ধতি, এবং এটার অপর নাম দেশটা হচ্ছে দশমিক পদ্ধতি। কি পদ্ধতি? দশমিক পদ্ধতি। এই প্রশ্নটা বললাম খুবই কমন। নিচের কোনটি দশমিক পদ্ধতি নামে পরিচিত? সেটা কি পদ্ধতি হবে? সিজিএস পদ্ধতি। এবং আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে মেয়েরা বেশি সেন্টি খায়। মানে মেয়েরা হচ্ছে, এর অপর নাম দেখো লেখা আছে, সেটা হচ্ছে ম্যাট্রিক পদ্ধতি। তাহলে আমাদের একবারে সিজিএস পদ্ধতি সব শেষ। আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। এখন আসো এর পরের পৃষ্ঠায় মিটার কিলোগ্রাম পদ্ধতি বা এমকেএস পদ্ধতি। তোমাকে বলবে এমকেএস পদ্ধতিতে হরের একক কোনটি? কিলোগ্রাম, মিটার, সেকেন্ড। আমরা সাধারণত এসআই পদ্ধতিটা ইউজ করি, সামথিং লাইক এমকেএস পদ্ধতি। নিচের দিকে আসো, আন্তর্জাতিক একক পদ্ধতি বা এসআই পদ্ধতি। এই যে এই টপিকটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই এটার লাস্টের লাইন থেকে প্রশ্নটা হবে আন্তর্জাতিক এসআই একক কয়টি, বা এসআই পদ্ধতিতে রাশি আছে কয়টা? 9টা। মুখস্থ করো কয়টা? 9টা। এবং তোমার কাজ থাকবে হচ্ছে এই 9টা রাশি কি কি আছে মুখস্থ করা। অলরেডি তুমি জানো, তোমার মুখস্থ আছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, সবই মুখস্থ আছে। বিদ্যুৎ প্রবাহটা কোন কোন দীপন মাত্রার পদার্থের পরিমাণ, এই জিনিসটা আমাদের জাস্ট মুখস্থ করতে হবে নামগুলা। এরপরে নাম মুখস্থ করার পরে তুমি পড়বে আগে প্রতীক। যেমন আমাদের পদার্থের পরিমাণ, এইটা বললাম আমাদের মেডিকেল আইসে গেছে। পদার্থের পরিমাণের একক কি? কেজি, গ্রাম, সেন্টিগ্রাম, না মোল। এবং কোচিং পরীক্ষায় প্রশ্ন করে এমওএল, এমওএলই। তো সুন্দর করে মনে রাখবা এমওএলই। দ্বিতীয় নম্বর, দীপন মাত্রার এককের প্রতীক সিডি এবং এককের নাম হচ্ছে ক্যান্ডেলা। ত্রিমাত্রিক কোণ স্টেরেডিয়ান, এসআর দ্বিমাত্রিক কোণ রেডিয়ান, র্যাড। অ্যাম্পিয়ার এ, কেলভিন কে, এটা আমরা নরমালি জানি। আমাদের ম্যাক্সিমাম বেলাই হচ্ছে এই যে নিচের চারটা দেয়, তাহলে এই নিচের চারটা একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে মুখস্থ করবা। ঠিক আছে, একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে মুখস্থ করবা। আচ্ছা আসো, এরপরে আসো আমরা একটু নিচের দিকে যাই। এম কে এস এ পদ্ধতি, তার মানে এখানে একটা কি আছে দেখো, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, এতে হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে এক্সটা কি আছে? অ্যাম্পিয়ার আছে। এক্সটা কি আছে? অ্যাম্পিয়ার আছে। এবং এই জায়গাটা আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটি একটি সুসংগত পদ্ধতি। এই প্রশ্নটাকে 3 স্টার মারো। নিচের কোনটি পরিমাপের সুসংগত পদ্ধতি? উত্তর হচ্ছে এম কে এস এ পদ্ধতি। এটা একদম ঠাটা মুখস্থ করবা। এটা একদম ঠাটা মুখস্থ করবা। নিচের দিকে এখানে দেখো একক সমূহের তালিকা লেখা আছে না? আমি ছোট একটা ছন্দ লিখে রাখছি, যেটা আমাদের বুঝতে অনেক ক্ষেত্রে সমস্যা হয়। মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টো কিলো। মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টো কিলো। বাস। সো এখন নিচের দিকে এখান থেকে প্রত্যেকটার এককটা তুমি শুধু এটা ভুলে যাবা। সেন্টিমিটার, কিলোমিটার ভুল, মনে রাখবা না, তুমি জাস্ট মিটারটা মনে রাখবা। এবং এই জিনিসটা মনে রাখা খুবই ইজি। দেখো ফার্মি বললেই 15, যেহেতু নামের শেষে ই প্রত্যয় আছে। এই নামের শেষে ই প্রত্যয় থাকলে সেটা হচ্ছে নেগেটিভ, আর আ প্রত্যয় থাকলে সেটা হচ্ছে পজিটিভ। কি বলছি? নেগেটিভ কখন হবে? ই প্রত্যয় থাকলে। আ প্রত্যয় থাকলে পজিটিভ। যেহেতু ফার্মি তোমার প্রথম মাথায় আসবে, সেটা হচ্ছে একটা নেগেটিভ। নেগেটিভ কত? তাহলে 15 শেষ। এক্সট্রা ইউনিট বা এ ইউ 10⁻13। অ্যাংস্ট্রম আমরা সবাই জানি 10⁻10। এই জায়গাটা একটু সুন্দর করে মনে রাখবা। 1 মিলিমাইক্রন যা আর 1 ন্যানোমিটার সেম। 1 মিলিমাইক্রন আর 1 ন্যানোমিটার সেম, 10⁻9 মিটার। নিচের দিকে একটা খেয়াল করো, সেটা হচ্ছে এখানে একটা কথা আছে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যেটা, এই ইউ যেটাকে বলা হয়, এটা হচ্ছে এক্স ইউ। সো দুইটা ডিফারেন্স আছে। এবং এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটার মানটা আমাদের একটু লাগবে মিটার এককে। 1.495 ইন্টু 10⁸ মিটার। এটা কিসের একক তাহলে? দূরত্বের একক। 2 নাম্বার, আলোকবর্ষ বা লাইট ইয়ার। এই মানটা মেডিকেল ডেন্টাল মিলায় 2বার আসছে। 9.46 ইন্টু 10⁻15
10^15 মিটার, মাইনাস বলতেছি 10^15 মিটার, এটাকে কিলোমিটার তুমি করে নিতে পারবা। একটু মিউট করো। হ্যাঁ, এই জিনিসটা মেডিকেল আসছে। তাহলে লাইটের বা আলোকবর্ষ কিসের একক? যেহেতু মিটার দূরত্বের একক, কত মিটার? 9.46 নিউটন টু দি পাওয়ার 15 মিটার। মুখস্থ হয়ে গেল। এক ভাই পার্সেন্ট। একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ শিওর, বলো। এখানে ওই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যেটা ওইটা মিটারে যেটা দেওয়া আছে ওটা ভুল দেওয়া আছে না? অনেকটা। এটা টেন কিলোমিটার 10^11 মিটার হওয়ার কথা না? আবার বলো, আবার বলো। মানে 1.49 × 10^11 হওয়ার কথা ছিল। 11 টেন টু হওয়ার দি কথা। পাওয়ার হ্যাঁ হ্যাঁ, এটা আমি সরি কোশ্চেন ওয়ান লেখার পয়েন্ট সময়। ফোর নাইন ফাইভ ইন্টু টেন টু পাওয়ার হ্যাঁ 11 হ্যাঁ, আমি কিলোমিটার। আমি মিটারে তো 4 মিটার হয়। আমি এই জিনিসটা আমার আমার মাথায় আছে, আমি এই জিনিসটা সব ক্লিয়ার করব, একটু দাঁড়াও। আমরা আজকে যেহেতু আমি কেন টানতেছি, আজকে আমার প্রোটা শেষ হয়ে গেছে, সময় নেই। আমি এটা 100, এই জিনিসটা আমার মাথায় আছে, আমি বুঝাবো, সমস্যা নাই। একটু নিচের দিকে আসো। পারসেক, এখানে কি ভুল আছে কি সঠিক আছে সবই আমি বুঝাবো, সমস্যা। পারসেকের বিষয়টা একটা জিনিস খেয়াল করো, 3.26 লাইট ইয়ার। 3.26 লাইটার, এবং এটা বললাম দূরত্বের একক। সো এই জিনিসটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। আর নিচের দিকের পার্ট গুলা তুমি অলরেডি জানো, এটা বেশি কিছু নাই। এইখানের একটা ছক থেকে ডেন্টাল একটা প্রশ্ন আসলো, সেটা হচ্ছে 23 সালে, নিচের কোনটি নিচের কোনটি সর্বাপেক্ষা ছোট একক? এখান থেকে কয়টা দিছিল আর এখান থেকে একটা কয়টা দিছিল, তুমি মুখস্থ রাখবা। অ্যাটো, অ্যাটো। ই প্রত্যয় সাথে হচ্ছে ও প্রত্যয় পাইলেই সেটা নেগেটিভ। ঠিক আছে? তাহলে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে সর্বাপেক্ষা ছোট একক দিছে হচ্ছে অ্যাটো, 10^-18, নামের সাথে মিল আছে। তাহলে তোমার অটোমেটিকলি তাহলে এরপরে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, সর্বাপেক্ষা বড় একক কত? অবশ্যই আরো বড় একক হইতে পারে, কিন্তু আমরা মুখস্থ রাখবো ইয়টটা। ইয়টটা 10^24। এই দুইটা খালি আমাদের ছক থেকে লাগবে। এই দুইটা ছক থেকে লাগবে। 1 টনে কত কেজি? 1000 কেজি। বা যদি 1000-এর সাথে সাথে 1016 কেজি থাকে, আমরা এটা নিয়ে দাগাবো। ঠিক আছে, এখান থেকে আর কিছু লাগবে না। আমরা একটু পরের পৃষ্ঠায় চলে আসি। এখান থেকেও আর সেরকম কিছু লাগবে না। আমাদের যে জিনিসটা লাগবে দেখো, এরপরে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা, সেটা হচ্ছে মাত্রা। সেটা হচ্ছে মাত্রা। কেমন? মাত্রা দিয়ে আজকে আমি জিনিসটা শেষ করব। এই মাত্রা নির্ণয় সাধারণত আগে প্রতিবারই একটা না একটা কোশ্চেন আসতো, এবং মাত্রা কোশ্চেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। 1 AU, 10^49, 10 সবই বলবো, সমস্যা নাই। এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, যে মাত্রা নির্ণয় করা অনেকে একটু পারো না। যেরকম দেখো, এখানে একটা কথা লেখা আছে, কৌণিক ভরবেগের মাত্রা ও প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা একই। সো আমরা একটা জিনিস সবাই জানি, যে এই প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রাটা আমি নির্ণয় করে দেখাই, তোমরা অলরেডি সব পারো। তারপরও যে আমরা প্ল্যাঙ্কের ধ্রুবকের একটা সমীকরণ, সরি, শক্তির একটা সমীকরণ জানি, E = H নিউ, অর্থাৎ H = E/নিউ, যেখানে নিউ হচ্ছে আমার কি কম্পাঙ্ক। আর আমরা জানি কি mc², তাই না? mc²। আর নিউ সেটা হচ্ছে সেকেন্ড ইনভার্স ওয়ান, এককটা দিয়ে দিলাম আমি। তাহলে এম করলে হয় কত? কেজি। আর এখানে ms−1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই সেকেন্ড ইনভার্স ওয়ান। আস্তে আস্তে আমরা যাব, দেখো, কেজি m² সেকেন্ড ইনভার্স ওয়ান, সরি সেকেন্ড ইনভার্স টু ডিভাইডেড বাই সেকেন্ড ইনভার্স ওয়ান। এখন তুমি কি করো, এই জিনিসটাকে যদি কাটাকাটি করি কি আসে? কেজি মিটার² সেকেন্ড ইনভার্স ওয়ান, -1 একটা কাটে যাবে, তাহলে থাকবে -1। এখন তুমি সেগুলির মাত্রা বসাও, কেজির জন্য এম, তারপরে L², তারপরে T−1, এরপরে তুমি টোটালটায় থার্ড ব্র্যাকেট দাও। অর্থাৎ তোমাকে মাত্রা নির্ণয়ের জন্য একদম শেষ পর্যন্ত এককটা বের করে নিয়ে আসবা, তারপরে তুমি মাত্রা লিখবা। এটা হচ্ছে মাত্রা নির্ণয় করার প্রসেস। যে কোনো বিষয়ের যে কোনো তোমার মাত্রা নির্ণয় করতে বলুক, মুখস্থ করার দরকার নেই, সূত্র দিয়ে তুমি অলরেডি আস্তে আস্তে মাত্রা করে নিয়ে আসতে পারবা। একটু সময় লাগবে, লাগুক, সমস্যা নাই। সো প্ল্যাঙ্কের যে ধ্রুবকের মাত্রা, এইটা মুখস্থ করতে পারো, কারণ এটা প্রায়শই পরীক্ষায় দেয়, ml²T−1। মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা সুন্দর করে একটু রিডিং দিবা। এখান থেকে মেডিকেলে কখনোই প্রশ্ন হবে না, কিন্তু কোচিং এ প্রশ্ন হয়, এটা রিডিং দিবা। ভালো কথা। এইখানে একটা কথা লেখা আছে, 1 নিউটন সমান 10⁵ ডাইন। সো আমি এই জিনিসটা যতবারই পড়তাম ততবারই ভুলতাম। আমি পড়তাম যে 1 নিউটন সেটা 5টা ডাইনির সমান। কি বলছি? 1 নিউটন কয়টা ডাইনির সমান? 5টা ডাইনির সমান। 1 নিউটন
5টা ডাইনির সমান, এই জিনিসটা মাথা রাখবা। একটা নিউটন 5টা ডাইনির সমান, তার মানে 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ আই। এই জিনিসটা 3 স্টার দিয়ে দাগায় ফেলো, এই জিনিসটা 3 স্টার দিয়ে দাগায় ফেলো। মাত্রা সমীকরণের সীমাবদ্ধতা এইটা 3 স্টার, মাত্রা সমীকরণের যে সীমাবদ্ধতা এই জিনিসটা 3 স্টার। এবং এই জিনিসটাও তুমি জাস্ট রিডিং দিবে, আমার দাগানো আছে, দাগানো লাইনের বাইরে কিচ্ছু মুখস্থ করার দরকার নেই, জাস্ট 4টা লাইন, 1 2 3 4টা লাইন দাগানো আছে, এই 4টা লাইন দাগানো পড়লেই হবে, আর কিচ্ছু আমাদের লাগবে না। এখন এরপর একটা ছক আছে, দেখো এই ছকে 4টা মান আছে, এই 4টা মান তোমাকে মুখস্থ রাখবা, যে কোণ এবং ঘনকোণ বলুক না কেন এর কোনো কি নাই, মাত্রা নাই, এবং এর একক দুইটা লাগবে, রেডিয়ান স্টেডিয়ান। রেডিয়ান বলতে হচ্ছে 2 ডিগ্রি, মানে হচ্ছে তোমার দ্বিমাত্রিক, আর স্টেডিয়ান হচ্ছে ত্রিমাত্রিক কোণ, শেষ। আর নিচের দিকে আর একটা কথা আছে, সেটা হচ্ছে বিকৃতি আর পয়জনের অনুপাত, এই দুইটার কোনো একক মাত্রা নাই, এই দুইটার মাত্রা নাই। তার মধ্যে আমরা জানি বিকৃতি যেহেতু শুধু মাত্রা নাই না, এর কোনো এককও নাই, মাত্রাও নাই, এর সাথে কোনো এককও নাই। তার মানে আমরা মাত্রা নিয়ে আসলে কি তোমাকে মেসেজ দিতে চাইতেছি, এক, মাত্রা মুখস্থ করার বিষয় না, মাত্রা তোমাকে যেটা জিজ্ঞেস করবে তুমি একটা সমীকরণ দিয়ে শেষ পর্যন্ত একক নিয়ে এসে তারপরে মাত্রা বসাবা। দুই, কিছু জিনিসের মাত্রা নাই, 4টা জিনিস মুখস্থ রাখলেই হবে, আর কিছু আমাদের লাগবে না। আচ্ছা, ভালো কথা, এখান থেকে আমরা সেরকম সমস্যা প্রশ্নের দিক না যাই। এরপরে হচ্ছে আমাদের যেই মেইন যে জায়গাটা আছে, সেটা হচ্ছে এই যে জায়গা বিভিন্ন আবিষ্কার কে করছেন, এর খুব ইজি, একেবারে ইজি, জাস্ট 5 মিনিট আমাকে দিবেন, আমি মুখস্থ করে দিব। আজকে না, আজকের মতো থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা বাই বাই, কালকে ইনশাল্লাহ আমরা সবটুকু এই অধ্যায় শেষ করে ফেলবো। আজকে আমার সময় নাই, জুমের সময়টা চলে যাবে। ঠিক আছে, বেস্ট অফ লাক। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো।